হ্যালো স্টুডেন্টস, আমি গণেশ পাল। উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে উড়ান পাঠশালার এসএলএসটি বাংলা ক্লাসে তোমাদের ক্লাস হবে ব্যঞ্জন সন্ধি। ব্যাকরণের স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই তিন প্রকারের সন্ধির মধ্যে আমরা স্বরসন্ধি এবং বিসর্গ সন্ধির ক্লাস অবশ্যই তোমাদের কাছে প্রোভাইড করব। এখন ক্লাস হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো দেখো, ব্যঞ্জন সন্ধিতে বইয়েতে যেভাবে সূত্রগুলোকে সাজানো আছে আমরা সেভাবে সাজাইনি। আমি একটু সহজ থেকে ক্রমশ জটিলের দিকে গেছি, অর্থাৎ আমাদের ব্যাকরণ পড়ানোর নিয়ম এটাই যে সহজ থেকে জটিলের দিকে যাওয়া। সন্ধিতে কোনো সূত্র মুখস্থ না করেও শব্দগুলোকে বা নিয়মগুলোকে কিভাবে রপ্ত করা যায় সেটা নিয়ে আজকের এই আলোচনাটি হবে। সূত্রের বোঝা মাথায় না নিয়ে সন্ধিকে আমরা শিখতে চাইছি। আমরা এখানে কতগুলো শব্দকে দেখে নেব, যে শব্দগুলো বাঙালি হিসাবে আমরা চিনি কি চিনি না। নিশ্চয়ই চিনি। প্রচ্ছদ, মূলচ্ছেদ, বৃক্ষচ্ছায়া, মুখচ্ছবি, এই যে আচ্ছাদন, মতিচ্ছন্ন, পরিচ্ছেদ, অনুচ্ছেদ, কিছু কিছু শব্দ এখানে ফাঁকা রাখা আছে জাস্ট নিজেদের বোঝার জন্য যে কি হতে পারে। আমরা কিন্তু এই শব্দগুলো প্রত্যেকটাই চিনি। এই এই এখানে যে 12টি শব্দ আছে, এই 12টি শব্দকে আমরা যদি একটু নজরে রাখি দেখব যে প্রত্যেকটি শব্দের বিচ্ছেদের দিকে যোগ চিহ্নের বাঁ দিকে কোনো না কোনো স্বরবর্ণ আছে। যোগ চিহ্নের বাঁ দিকে কোনো না কোনো স্বরবর্ণ আছে। যোগ চিহ্নের বাঁ দিকে স্বরবর্ণ আছে। দেখে নিই আছে কিনা। প্র মানে অ দিয়ে শেষ হয়েছে, অকারান্ত শব্দ। মূল মানে মূল, অকারান্ত শব্দ। বৃক্ষ অকারান্ত শব্দ। আ কারান্ত শব্দ। মতি হস্যইকারান্ত শব্দ। অনু হস্যকারান্ত শব্দ। অ আ হস্যই হস্যৌ, এগুলো সব রয়েছে। অর্থাৎ যোগের বাঁ দিকে স্বরবর্ণ আছে, আর যোগের ডান দিকে একটাই ব্যঞ্জন ছ। অন্ততপক্ষে এই উদাহরণগুলোর মধ্যে আমরা যোগের বাঁ দিকে স্বরবর্ণ, যোগের ডান দিকে ছ, এটা দেখতে পাচ্ছি। যখন দেখতে পাচ্ছি তখন প্রত্যেকটি ক্ষেত্রে কি দেখাচ্ছে, স্বরবর্ণের সঙ্গে ছ যোগ করলে চয়ে ছয়ে হয়, এটা বোঝা যাচ্ছে। কোথায় বুঝতে পারছি? এই শব্দগুলোতে, সন্ধিবদ্ধ শব্দগুলোতে দেখতে পাচ্ছি সব কটাতে চয়ে ছয়ে রয়েছে। যোগের বাঁ দিকে কোনো না কোনো স্বরবর্ণ, যোগের ডান দিকে একমাত্র ছ। ছ হচ্ছে একমাত্র ব্যঞ্জন যে স্বরবর্ণের সঙ্গে মেলে বা সন্ধি করে। ছ হচ্ছে একমাত্র ব্যঞ্জন যে স্বরবর্ণের সঙ্গে সন্ধি করতে পারে। তাহলে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়ে যায়। এটা হচ্ছে এই শব্দগুলোর সাপেক্ষে এই মন্তব্যটা, এই বিবৃতিটা, এই স্টেটমেন্টটা দেওয়া যেতে পারে। কি দেওয়া যেতে পারে? স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। এই মন্তব্যটি এখানে এই উদাহরণগুলোর দিকে লক্ষ্য রেখে এই স্টেটমেন্টটি আমরা দিতে পারি যে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। এটা এই শব্দগুলো যে কথা বলছে সেটাই হচ্ছে একটি সূত্র। এই শব্দগুলো সেই কথাটাই বলছে, স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। এবারে এই শব্দগুলো কি কথা বলছে দেখি। এই শব্দগুলো দেখা যাচ্ছে যোগের বাম দিকটা এবং ডান দিকটা একটু খেয়াল করি। যোগের বাম দিকটাতে অবশ্যই আমাদের এই শব্দগুলোকে একটু দেখো যে ওপরটায় কি ছিল, স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ। এখন কি দেখছি? এখন দেখছি আমরা ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ, মানে ঠিক উল্টোটা হয়েছে। যোগের বাঁ দিকে ব্যঞ্জন, ডান দিকে স্বর। তাহলে এখন যোগের ডান দিকে কোনো না কোনো স্বরবর্ণ আছে, যোগ চিহ্নের ডান দিকে কোনো না কোনো স্বরবর্ণ আছে, এবং যোগ চিহ্নের বাম দিকে যে ব্যঞ্জনগুলো আছে সেগুলো আইদার বর্গের প্রথম বর্ণ, শুধু বর্গের প্রথম বর্ণই আছে, ব্যঞ্জন বর্ণটা বর্গের প্রথম বর্ণ আছে। আগেরটিতে স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, পরেরটিতে ঠিক রিভার্সটা, ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ।
এক্ষেত্রে যোগের ডান দিকে স্বরবর্ণ আছে, কখনো অ আছে, কখনো আ আছে, কখনো হর্ষই আছে, কখনো দীর্ঘই আছে, কখনো হ্রস্ব ও আছে, কখনো ওই আছে। আলটিমেট তো স্বরবর্ণ তারা। আর যোগের বাঁ দিকে যে ব্যঞ্জনগুলো আছে সেগুলো কখনো ক, কখনো ত, কখনো ট, যাই হোক, তো এরা সবাই কিন্তু বর্গের প্রথম বর্ণ। বর্গের প্রথম বর্ণ কোনগুলো? ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে বর্গের প্রথম বর্ণ। তো এই ব্যঞ্জনগুলো যখন ডান দিকে স্বরবর্ণকে পেয়েছে, এরা তখন তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। এরা তখন তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। তাহলে ক যদি তৃতীয় বর্ণে পরিণত হয় কি হবে? গ হবে। ত যদি তৃতীয় বর্ণে পরিণত হয় ত, থ, দ হবে। আর ত যদি তৃতীয় বর্ণে পরিণত হয় ট, ঠ, ড হবে। তিন তিন এরকম হয়েছে। তো ত কে আমি কোথায় খুঁজে পাচ্ছি? এখানে ত মানে খণ্ড ত, এটা কি আমি ত ধরছি? ত মিনস খণ্ড ত, মানে তয়ে হসন্ত মানেই হচ্ছে এই খণ্ড ত। তাহলে দেখো তটা দ হয়েছে। তাহলে স্বরবর্ণকে ডান দিকে পেলে বর্গের প্রথম বর্ণগুলো তৃতীয় বর্ণে পরিণত হয়। আমরা যেটা বলছি যে প্রাগৈতিহাসিক, তাহলে এখানে যে গয়ে ওইকার হবে, এই কটা গ হয়ে গেছে। ক গ হয়ে যাওয়া মানে তৃতীয় বর্ণে পরিণত হওয়া। তদন্ত, তটা দ হয়ে গেছে, এটা হচ্ছে তৃতীয় বর্ণে পরিণত হচ্ছে। তাহলে কোনো ব্যঞ্জন বর্ণ যদি ডান দিকে স্বরবর্ণকে পেয়ে থাকে, পাশাপাশি বসে থাকে, তখন দেখা যাচ্ছে সেই ব্যঞ্জন বর্ণটি প্রথম ব্যঞ্জন হলে সেটি তৃতীয় ব্যঞ্জনে পরিণত হচ্ছে। তারপরে চলে আসি আমরা, একই ঘটনা এখানেও ঘটছে, প্রথম ব্যঞ্জনটি তৃতীয় ব্যঞ্জনে পরিণত হচ্ছে। কিন্তু পার্থক্যটা তাহলে কি? পার্থক্যটা হচ্ছে, এটা ছিল ব্যঞ্জনের সঙ্গে স্বর, এটা কিন্তু ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন। এখানেও কিন্তু প্রথম বর্ণটি তৃতীয় ব্যঞ্জনে পরিণত হয়েছে। কটা হয়ে গেছে গ, বাগধারা ক হয়ে গেছে গ, ট হয়ে গেছে ড, অ পয়ে বর্গীয় যে প হয়ে গেছে ব। অবশ্যই এখানেও প্রথম ব্যঞ্জনটা তৃতীয় ব্যঞ্জনে পরিণত হয়েছে, কিন্তু শর্তটা পাল্টে গেছে। আগেরটাই শর্ত ছিল প্রথম ব্যঞ্জনটা তৃতীয় ব্যঞ্জনে পরিণত হতে গিয়ে শর্ত ছিল ডান দিকে স্বরবর্ণ। এখানে কি শর্ত? এখানে আমরা শর্ত দেখছি ডান দিকে কোনো ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ, র ইত্যাদি ব্যঞ্জনগুলো থাকলে, এখানে কি হয়েছে? ইত্যাদি ব্যঞ্জনগুলো থাকলেও কিন্তু প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি যে বর্গের প্রথম বর্ণটি এখন আর তৃতীয় বর্ণ নয়, সেটা হয়ে যাচ্ছে কি পঞ্চম বর্ণে পরিণত হচ্ছে। দেখো এই শব্দগুলোর দিকে তাকায়, আমরা সবসময় সন্ধিবদ্ধ শব্দগুলোর দিকে তাকাবো, তাকিয়ে দেখব কি হয়েছে। এই শব্দগুলোকে ফলো করলে আমরা দেখতে পাবো কি হয়েছে। দেখতে পাচ্ছি কটা উঁ হয়ে গেছে। তা ক যদি উঁ হয়ে যায় তাহলে কি দাঁড়ালো? প্রথম বর্ণ হয়ে গেছে পঞ্চম বর্ণ। এখানে কি দেখতে পাচ্ছি? তটা হয়ে গেছে দন্তন্য। তাহলে ত যদি দন্তন্য হয়ে যায়, প্রথম বর্ণটা হয়ে গেছে পঞ্চম বর্ণ। পরাংমুখ, কটা হয়ে গেছে উঁ, তাহলে প্রথম বর্ণটা হয়ে গেছে পঞ্চম বর্ণ। জগন্নাথ, তটা হয়ে গেছে দন্তন্য, প্রথম বর্ণটি হয়ে গেছে পঞ্চম বর্ণ। খণ্ডত্বকে ত ধরে ট্রিট করব আমরা। দটা হয়ে গেছে দন্তন্য, অবশ্যই তৃতীয় ব্যঞ্জন ছিল, সেও হয়ে গেছে পঞ্চম বর্ণ। তাহলে এখানে বলা হচ্ছে দন্তন্য কিংবা ম যদি যোগ চিহ্নের ডান দিকে থাকে, মানে পরে থাকে, দন্তন্য কিংবা ম যদি পরে থাকে, তাহলে এরা এতক্ষণ বলছিলাম কি তৃতীয় বর্ণে পরিণত হয়, এখন বলছি পঞ্চম বর্ণে পরিণত হয়। কেননা দন্তন্য এবং ম নিজে তো পঞ্চম বর্ণ, সেই জন্য এটাও পঞ্চম বর্ণে পরিণত হয়েছে। এগুলো থেকে, এই শব্দগুলো থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। যেগুটা দেখতে পাচ্ছি সেটা সূত্র। সন্ধির সূত্র মুখস্থ করাটা বোকামি এবং সন্ধির সূত্র মুখস্থ করা অনুচিত, কিন্তু এটাকে এমন ভাবে আমরা বুঝবো যে সূত্রটা আমরা রপ্ত করে নিলাম। কি রপ্ত করলাম? শব্দগুলিকে দেখতে পাচ্ছি, দন্তন্য কিংবা ম যদি পরে থাকে, পরে থাকে মানে যোগ চিহ্নের ডান দিকে থাকে, তাহলে কি হবে? এই পূর্ববর্তী বর্ণটিও একটা পঞ্চম বর্ণে পরিণত হবে। কারণ দন্তন্য ম এরা যেহেতু পঞ্চম বর্ণ, এরা চাইছে এই বাঁ দিকেরটাকেও পঞ্চম বর্ণ করে নিতে। তাই জগৎময়ী
জগৎময়ী এটা হয়ে যাবে জগন্ময়ী, বর্গীয় জ গ, আর এটা যেহেতু ম তাহলে পঞ্চম বর্ণ, আর এ যদি পঞ্চম বর্ণ হয় ত থ দ ধ দন্তন্য, তাহলে বর্গীয় জ গ দন্তন্নয়ে ময়ে অন্তস্থয়ে দীর্ঘয়ে, জগন্ময়ী এই শব্দটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরবর্তী নিয়মে, যে সচ্চরিত্র। দেখো, চ কিংবা ছ যদি কখনো কোনো শব্দের ডান দিকে থাকে, তাহলে বাঁ দিকে খণ্ডত কিংবা দ থাকা অংশটি জায়গাটা চেঞ্জ হয়ে গিয়ে চ একটা নতুন করে তৈরি হয়। চ ছ ডান দিকে থাকলে চয়ে চয়ে হবে, সচ্চ, চয়ে ছয়ে নয় চয়ে চয়ে। উচ্চারণ, শরৎচন্দ্র মানে শরৎকালীন চাঁদ। চলচ্চিত্র, উচ্ছেদ। তাহলে চ কিংবা ছ যদি কখনো ডান দিকে থাকে, তাহলে এই বাঁ দিকের ত বা দয়ের জায়গায় আমরা এই চকে দেখতে পাই। সেই জন্য দন্তস্ব চয়ে চয়ে রয় হস্যই তয়রা ফলা, দুটো চ পাচ্ছি। এখানে একটা চ, এখানে একটা চ আছে, এখানে একটা চ আছে, এখানে একটা চ হচ্ছে। হচ্ছে মানে সন্ধির জন্য হচ্ছে। সন্ধি মানে তো দুটো বর্ণের মিল। দুটো সংখ্যা যদি মেলে তাহলে একটা সংখ্যা তো নতুন করে তৈরি হবে, তেমনি দুটো বর্ণ যদি মেলে পাশাপাশি বসে তাহলে একটা নতুন করে বর্ণ তৈরি হবে। এখানে সেই নতুন করে বর্ণটি হচ্ছে চ। এই শব্দগুলোর ক্ষেত্রে নতুন ভাবে তৈরি হওয়া বর্ণটি হচ্ছে চ। প্রত্যেকটি গ্রুপেই কিন্তু আমরা এই নতুন করে তৈরি হওয়া বর্ণকে খুঁজে পাবো, প্রত্যেকটি গ্রুপে। যেমন আগে আমরা নতুন করে তৈরি হওয়া বর্ণটি হলো কি, এটা উ, দন্তন্য, উ, উ, দন্তন্য, দন্তন্য ইত্যাদি। নতুন করে তৈরি হয়েছিল এখানে দন্তন্য কিংবা উ মানে পঞ্চম বর্ণগুলো। এখানে নতুন করে তৈরি হচ্ছে একটা চ। যে চটা বসবে কোথায়, এই বাঁ দিকের বর্ণে। এইখানে একটা করে চ ধরে নিলেই আমরা বানানগুলোকে মিলিয়ে দিতে পারবো। তো চ ধরবো কেন, বলছে চ অথবা ছ যদি কখনো যোগের ডান দিকে থাকে, তাহলে এই চ ছ এরা দুজন মিলে এই বাম দিকের বর্ণটিকে চ করে নেবে। তাই দন্তস্ব চয়ে চয়ে রয় হস্যই তরে বলা, হস্য চয়ে চয়ে আকার র মূর্ধন্য, শরৎচন্দ্র, চলচ্চিত্র, উচ্ছেদ এবং উচ্ছল হস্য চয়ে ছয়ে ল, এই দুটো বর্ণ যুক্ত অবস্থায় চয়ে ছয় হয়ে যাবে। তো ছ থাকলে বা চ থাকলে এরা দুজন মিলে যুক্তি করে চকে পাঠিয়ে দেয় পূর্বপদের জায়গায়। যদি বর্গীয় জ কিংবা ঝ থাকে, বর্গীয় জ কিংবা ঝ যদি এরকম ডান দিকে থাকে, এরা দুজন মিলে বর্গীয় যুক্তি করে বর্গীয় জকে পাঠিয়ে দেয় বাঁ দিকের এই বর্ণটির জায়গায়। এখানে একটা বর্গীয় জ যদি ধরে নিই, দন্তস্ব বর্গীয় জয়ে দন্তন্য সজ্জন। বর্গীয় জ কিংবা ঝ যদি ডান দিকে থাকে, এরা দুজন যুক্তি করে বর্গীয় জকে বলে যোগ চিহ্নের বাঁ দিকের জায়গাটাই বসতে। তাহলে বয়হস্যই দয়ে বয়ে বর্গীয় জয়ে দন্তন্য বিদ্যজন, হর্ষ বর্গীয় জয়ে আর বর্গীয় জয়ে বয়ে ল উজ্জ্বল, যাবজ্জীবন, বিপজ্জনক, উজ্জীবিত, উজ্ঝটিকা, মহৎঝঙ্কার। ঝঙ্কার হচ্ছে কি বীণার শব্দ। মহৎঝঙ্কার মানে মহৎ বীণার, সেই শব্দের মধ্যে যেমন দেখা যায় রুদ্র বীণার শব্দ, মহৎঝঙ্কার। এখানে একটা বর্গীয় জ বসবে। তাহলে বর্গীয় জ কিংবা ঝ যদি ডান দিকে কখনো থাকে, তাহলে বর্গীয় জ কি করে পূর্ববর্তী জায়গাটাতে, খণ্ডত্বয়ের জায়গাটাতে বা দয়ের জায়গাটাতে বর্গীয় জ বসে যাচ্ছে। সন্ধিবদ্ধ শব্দের দিকে বানান দেখলে আমরা পাবো কি, বিপজ্জনক, বয়সই প, বর্গীয় জয়ে দন্তন্য প, বিপজ্জনক। তাহলে জ ঝ মিলে যুক্তি করে জ কে এদিকে পাঠায়, চ ছ মিলে যুক্তি করে চ কে এদিকে পাঠায়। একই রকম ভাবে আমরা দেখব যে যদি কখনো ডান দিকে ল থাকে, ল মানে এখানে ল কে আমি একাই ধরছি, ল যদি একা থাকে, এ নিজেই সিদ্ধান্ত নেবে এটাও ল করে নেব আমি। কিরকম হতে পারে, ধরা যাক উল্লেখ, ধরো উদ যুক্ত লেখ, উদ যুক্ত লেখ। উদ আবার কি, উদ হচ্ছে একটা উপসর্গ, উদ হচ্ছে একটা উপসর্গ, সেটা উত নয়, আসলে হচ্ছে সেটা হচ্ছে উদ। তাহলে উদ যুক্ত লেখ, উল্লেখ, ল এখানে এসে জুড়ে বসবে, হর্ষ লয়ে লয়ে একার খ, লয়ে লয়ে একার খ উল্লেখ। যদি বলি যে বৃহৎ লাঙ্গুল, বৃহৎ যুক্ত লাঙ্গুল,
বৃহৎ, বৃহৎ কথাটাকে আমরা নিই, বৃহৎ যুক্ত লাঙ্গুল, বয়রি হ খণ্ডত্ব বৃহৎ যুক্ত লয় আকার উন্ময়ে গয়ে হর্ষ ল লাঙ্গুল। ল পরে আছে, কাজে এখানে একটা ল বসবে। বয়রি হ লয়ে লয়ে আকার উন্ময়ে গয়ে হর্ষ ল বৃহৎ লাঙ্গুল। তো ল পরে থাকলে পূর্ব দিকে এসে ল হয়ে যাবে। বর্গীয় জ কিংবা ঝ পরে থাকলে সেটা বর্গীয় জ হয়ে যাবে। চ কিংবা ছ পরে থাকলে চ এসে বসে যাবে। তো যদি কখনো ল পরে থাকে ল বসে যাবে। কিন্তু তালব্যস্য পরে থাকলে চেঞ্জটা একটু অন্যরকম হচ্ছে। তালব্যস্য পরে আছে, যোগের ডান দিকে দেখতে পাচ্ছি তালব্যস্য আছে, যোগ চিহ্নের ডান দিকে দেখছি এখানে তালব্যস্য রয়েছে। তালব্যস্য যদি কখনো পরে থাকে সে কি করে, এই বাম দিকে কাকে পাঠায়, বাম দিকে অবশ্যই ত বা দয়ের স্থানে চ কে পাঠায়, আর নিজেও পরিবর্তন করে নেয়, দিয়ে ছতে পরিণত হয়, নিজে ছতে পরিণত হয়ে যায়, আর বাম দিকে সে চ কে পাঠায়। কেন না, তালব্য ব্যঞ্জন হচ্ছে তালব্য স, তালব্য স তো এটা, কাজে এটা একটা তালব্য ব্যঞ্জন। তালব্য স মানে অবশ্যই তালব্য ব্যঞ্জন, আর চ ছ নিজেও তালব্য ব্যঞ্জন। এই জন্যই তালব্য স পরে থাকলে প্রথম পদের শেষে থাকা এই দয়ের জায়গায় বা খণ্ডত্বয়ের জায়গায় চ হবে, আর তালব্যস্য স্থানে ছ হবে। দুদিকে চেঞ্জ এসেছে এখানে। এই শব্দটির ক্ষেত্রে দেখা যাচ্ছে দুদিকে পরিবর্তন হয়েছে, এখানে চ এখানে ছ, এখানে চ এখানে ছ, তাই উচ্ছৃঙ্খল বানানটা কিন্তু এইরকম হর্ষ চয়ে ছয়েরই উন্ময়ে ক্ষয়ে ল। তাই এটা চ এটা ছ, তাহলে কি দাঁড়াবে, চ ল চয়ে ছয়ে কয়ে তয়ে হর্ষই চলচ্ছক্তি, চ ল চয়ে ছয়ে কয়ে তয়ে হর্ষই চলচ্ছক্তি, মানে চলবার শক্তি, চলচ্ছক্তি সন্ধিবদ্ধ করলে এটা দাঁড়াবে চলচ্ছক্তি, উচ্ছৃঙ্খল উচ্ছ্বাস। তাহলে তালব্যস্য পরে থাকলে কিন্তু বাঁ দিকটা তো নতুন বর্ণ, ডান দিকেও নতুন বর্ণ বসছে। কে কে বসছে, একদিকে চ একদিকে ছ, তা তালব্যস্যের সঙ্গে চ ছ এর সম্পর্ক কেন এত ভালো কেন, কারণ এটা তালব্য ব্যঞ্জন, আর চ ছ এরাও তালব্য ব্যঞ্জন। তারপরে চলে এসো যে উদ্ধত, উদ যুক্ত হত, দেখো এখানে হ পরে রয়েছে, হ এখানে পরে রয়েছে। এবারে কি হয়েছে, হ পরে থাকলো দুদিকে চেঞ্জ হচ্ছে, ত বা দয়ের স্থানে দই থাকবে, আর হয়ের স্থানে ধ হবে, হয়ের স্থানে ধ হবে। এখানেও কিন্তু একটা ডান দিকে চেঞ্জ আসছে। উদ্ধত শব্দের মধ্যে এখানে ত যদি থাকতো, কোনো ক্ষেত্রে যদি এখানে খণ্ডত্ব যদি কিছু থাকে, তাহলেও কিন্তু সেটা দ হয়ে যাবে, আর হয়ের জায়গায় ধ হয়ে যাবে। অতএব এখানে দ আর এখানে ধ, হর্ষ দয়ে ধয়ে ত, প দয়ে ধয়ে তয়ে হর্ষই, হর্ষ দয়ে ধয়ে রি তয়ে হর্ষই উদ্ধৃতি। তাহলে হ পরে থাকলে বাম দিকটাতে দ আর ডান দিকটাতে ধ। এখানে হয়তো দ আছে বলে মনে হচ্ছে, এটা আর নতুন করে বলার কি দরকার ছিল। কোনো ক্ষেত্রে যদি খণ্ডত্ব থাকে, ধরো তৎ, তৎ যুক্ত হিত, তদ্ধিত, বলছি তৎ যুক্ত হিত, হয় হর্ষই ত হিত, তাহলেও কিন্তু এই খণ্ডত্বটা দ হয়ে যাবে, ত বা দয়ের জায়গায় দ আর হয়ের জায়গায় ধ, মানে তদ্ধিত, ত দয়ে ধয়ে হর্ষই ত তদ্ধিত, ত দয়ে ধয়ে হর্ষই ত তদ্ধিত, একটা প্রত্যয়ের নাম তদ্ধিত প্রত্যয়। তাহলে তৎ যুক্ত হিত, এটা কিন্তু তদ নয়, খণ্ডত্ব থাকলেও কিন্তু সেখানে দ হবে আর হয়ের জায়গায় ধ হবে। তো কি বলেছি, হ পরে থাকলে, হ পরে আছে, পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে দ হয়, তো ত বা দয়ের স্থানে দ হয়েছে এবং হয়ের স্থানে ধ হয়েছে। এটা হচ্ছে আমাদের যুক্তি। পরবর্তী একটা গ্রুপকে আমরা ফলো করি, কি বলছে সে, বলছে যে এখানে এই শব্দগুলোকে দেখা হচ্ছে দুটো করে বানান দেওয়া আছে। এই বানানে বলা হচ্ছে যোগের ডান দিকে যদি কখনো ক খ গ ঘ থাকে, ক খ গ ঘ থাকে, যোগের ডান দিকে যদি ক খ গ ঘ থাকে, তাহলে বাম দিকটায় যদি ম থাকে, ব্যাস কন্ডিশন হচ্ছে এটা, যোগ চিহ্নের ডান দিকে ক খ গ ঘ
আর বাম দিকে ম রয়েছে। তো ময়ের জায়গাতে বানানে অনুসার দিলেও কারেক্ট এবং উম দিলেও কারেক্ট। এটা হচ্ছে ব্যাকরণগতভাবে সঠিক বানান। সংকেত, সংকল্প ক দিয়ে শুরু হচ্ছে, খ দিয়ে শুরু হচ্ছে। যদিও আমরা এই সংখ্যাটাকেই বানানটাকে বেশি গ্রহণ করি, এটা অপ্রযোজ্য নয়, ব্যবহৃত কম, কিন্তু নিয়মের মধ্যে রয়েছে যে ক খ গ ঘ এই চারটে বর্ণ দিয়ে যদি পরের শব্দটি শুরু হয়, ক খ গ ঘ এই চারটে বর্ণ দিয়ে যদি পরের শব্দটি শুরু হয়, বাঁ দিকে যদি ম থাকে, তো সন্ধি মানে নতুন বর্ণটি বাম দিকের বর্ণতে নতুন বর্ণের বাম দিকের জায়গাটাতে রিপ্লেস হবে, নতুন বর্ণটি সেখানে এসে বসবে। নতুন বর্ণ কি? অনুসার কিংবা উম, যে কোনো একটাই হতে পারে, কারেক্ট, দুটো দিলেই কারেক্ট, দুটি সঠিক বানান। মানে বলতে পারবো না এই বানানটা ভুল এটা ঠিক, কিংবা এটা ভুল এটা ঠিক, তা না, দুটোই সঠিক। অর্থাৎ অনুসার দিয়ে লিখলেও সঠিক, উম দিয়ে লিখলেও সঠিক। শর্ত কি? শব্দটি শুরু হতে হবে, মানে পরের শব্দটি শুরু হতে হবে ক দিয়ে, খ দিয়ে, গ দিয়ে অথবা ঘ দিয়ে, বাম দিকে ম থাকতে হবে। এই শব্দগুলোর মধ্যে তাই রয়েছে। আমি এতক্ষণ যেটা বললাম সেটা আমি মুখস্থ করে এসে পুঁথি দেখে বলছি না, আমি এই কথাটা বললাম এই শব্দগুলোকে ফলো করে। এই শব্দগুলোকে ফলো করলে আমরা দেখতে পাচ্ছি যে ক খ গ ঘ দিয়ে শুরু হওয়া যে কোনো শব্দ যাই থাকুক না কেন, বাঁ দিকে ময়ের জায়গায় অনুসার দিলেও কারেক্ট, উমা দিলেও কারেক্ট। এটা আমাদের এই শব্দগুলো থেকে আমরা বুঝতে পারলাম। ন্যাচারালি এই শব্দগুলোর মধ্যে থেকে যা দেখতে পেলাম, এই শব্দগুলো যে কথাটা বলছে, এরা যে কথা বলছে এটাই সূত্র। কি বলা হয়েছে? ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তে অবস্থিত ময়ের স্থানে অনুসার এবং ওয়া হয়। হয় মানে হয়ে থাকে। কিসের? এটা হয়ে থাকে, এটা দেখতে পাওয়া যাচ্ছে হয়ে থাকে, এটা একটা আরোহী পদ্ধতি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ঘটেছে, এবং এর অন্যথা কিছু দেখতে পাচ্ছি না। কাজে এটা একটা বিবৃতি। আমরা যখন চিরাচরিত কোনো জিনিসকে দেখতে 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 অভ্যস্ত হই তখন সেটা নিয়ম। এটাও ঠিক তাই। এক এক করে অনেক শব্দের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এটাই তখন নিয়ম। নেক্সট দেখো, কিন্তু যদি এই যোগ চিহ্নের ডান দিকে ক খ বাদ দিয়ে যদি অন্যান্য থাকে, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স কিংবা দন্ত স কিংবা হ, এই সমস্ত উষ্ম ব্যঞ্জনগুলো থাকে, ক খ গ ঘ বাদ দিয়ে যদি এই সমস্ত উষ্ম ব্যঞ্জনগুলো থাকে, তাহলে কিন্তু ময়ের জায়গায় আর ওই দুটোই হবে না, হবে কি? শুধু অনুসার হবে, শুধু অনুসার। সংবাদ বানানটা কখনো দন্তস্ব উয়ে বয়া আকার তো আমরা লিখবো না, উয়ে তালবস্বয়ে লিখবো না। যুক্তিটা হচ্ছে যে ক খ গ ঘ দিয়ে যদি শুরু হয় পরের শব্দটি, তবেই এই ময়ের পরিবর্তে অনুসার দিলেও সঠিক, উয়া দিলেও সঠিক। কিন্তু ক খ গ ঘ ছাড়া অন্য যাই হোক না কেন আমরা তখন শুধু এই ময়ের জায়গায় অনুসার লিখবো। তাই সংহার বানানটা দন্তস্ব অনুসার হয় আকার র, কখনো দন্তস্ব উয়ে হয় আকার র, এটা হতে পারে না। আচ্ছা, তারপরে চলে আসি আমাদের পরবর্তী নিয়মে, যে সম কিংবা পরি উপসর্গের পরে ক্রি ধাতু থেকে আসা কৃত, কার প্রভৃতি শব্দগুলো থাকলে ধাতুর পূর্বে দন্তস্বয়ের আগম হয়। সম একটা উপসর্গ, উপসর্গ কি? প্রিফিক্স। সম উপসর্গের পরে কিংবা পরি উপসর্গের পরে, লিখে নিই আমি, সম উপসর্গের পরে কিংবা পরি উপসর্গের পরে ক্রি ধাতু থেকে প্রাপ্ত কৃত কিংবা কার, কৃত কিংবা কার এই শব্দগুলো যদি থাকে, তাহলে জানতে হবে এখানে দন্তস্ব হয়ে যাচ্ছে, এখানে দন্তস্ব হয়ে যাবে। তাই সংস্কৃত, এখানে দন্তস্বয় কয়েরই তো সংস্কৃত। সংস্কার, এখানে দন্তস্বয় কয়েরই, দন্তস্বয় কয় আকার র। পরিষ্কারে কি হলো তাহলে? পরির পরেও তো কার আছে, তাহলে তো দন্তস্ব হওয়া উচিত, নিশ্চয়ই উচিত। কিন্তু রয়ের পরে তো মূর্ধন্য স হয়, সত্যবিধানে পড়েছি আমরা রয়ের পরে মূর্ধন্য স হয়।
তাই পরিষ্কার শব্দটিতে অবশ্যই আমাদের কি হয়েছে, পরিষ্কার শব্দটিতে আমাদের সত্যবিধান বেশি গুরুত্ব পেয়েছে আমাদের কিসের থেকে, সত্যবিধান বেশি গুরুত্ব পেয়েছে তোমার সন্ধির নিয়মের থেকে। পরিষ্কার শব্দের মধ্যে এখানকার নিয়ম অনুযায়ী পরি উপসর্গের পরে ক্রি ধাতু থেকে প্রাপ্ত শব্দের পূর্বে দন্তস্ব হয়, এটা নিয়ম বলছে, কিন্তু রয়ের পরে দন্তস্ব হবে না, সত্যবিধানে বলা হয়েছে। তাই সত্যবিধানের নিয়ম অনুযায়ী পরিষ্কার বানানটা মূর্ধন্যস্ব হচ্ছে, সন্ধির নিয়ম অনুযায়ী সেটি দন্তস্ব হওয়ার কথা ছিল। তারপরে চলে আসি, এখানে যে শব্দগুলো দেখা যাচ্ছে তাদের শেষে হচ্ছে গয়ে ধয়ে আছে, দয়ে ধয়ে আছে আর বয়ে ধয়ে আছে। কি আছে? গয়ে ধয়ে, দয়ে ধয়ে আর বয়ে ধয়ে। গয়ে ধয়ে কখন হয়? গয়ে ধয়ে শব্দটি থাকলে আমরা একটু মুখস্থ করে নেব, হ ত এরকম হবে। দয়ে ধয়ে থাকলে কি হবে? ধরে নেব ধ ত এরকম হবে। আর বয়ে ধয়ে থাকলে ধরে নেব ভ ত এরকম হবে। কি বললাম? গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে যথাক্রমে হত, ধত, ভত। গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে এমন শব্দ শেষে, এমন বর্ণ শেষে আছে, সন্ধির বিচ্ছেদের অংশটা কি হবে? হত, ধত, ভত। এটাকে মুখস্থ করতে হবে। এবারে শব্দটি হচ্ছে দুগ্ধ, তাহলে গয়ে ধয়ের আগে যখন দয়ে হস্য গয়ে ধয়ে আছে, তাহলে গয়ে ধয়ে অংশটুকুর জন্য হত, তার আগে যখন দয়ে হস্য বসবে, এখানে দয়ে হস্য বসেছে, এখানে বসিয়ে দাও দুহ। এবার দুহ মানে হচ্ছে যেটাকে দোহন করা হয়, তাই এখানে একটা হসন্ত যোগ। আমি বলেছি যে দয়ে ধয়ে কোনো একটা জায়গায় থাকলে তার ভাঙা ছাঁচটা হবে ধ যুক্ত। রুদ্ধ বা বুদ্ধ আছে, দয়ে ধয়ে শেষে আছে, কিংবা রুদ্ধ আছে, হয়তো রুদ্ধ আছে। রুদ্ধ যদি থাকে তাহলে কি হচ্ছে? রয়ে হস্য ধয়ে হসন্ত, রুধ যুক্ত ত। যেহেতু দয়ে ধয়ের জন্য ধত, তাহলে এখানে যদি রয়ে হস্য দয়ে ধয়ে থাকে, তাহলে রয়ে হস্য ধয়ে হসন্ত, রুধ যুক্ত ত। তারপরে হচ্ছে লব্ধ। লব্ধ শব্দের শেষাংশে বয়ে ধয়ে আছে, তো বয়ে ধয়ের জন্য যদি ভ যুক্ত ত হয়, তাহলে লব্ধ বানানটি ল বয়ে ধয়ে, অতএব আমরা এখানে বসিয়ে নেব লব যুক্ত ত। তাহলে এখানে আমরা তিনটে জিনিস মুখস্থ করব, গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে, যথাক্রমে হত, ধত, ভত। গয়ে ধয়ের জন্য হত। এবার এটা যদি থাকে বিদগ্ধ শব্দ আছে, দেখা যাচ্ছে বিদগ্ধ শব্দ আছে, দেখা যাচ্ছে যে বিদগ্ধ, যদি বিদগ্ধ শব্দ থাকে তাহলে সেই বিদগ্ধ শব্দের মধ্যে বিদগ্ধ শব্দটি কি পাবো? বয়ে হস্যই দ গয়ে ধয়ে। তাহলে বিদগ্ধ শব্দ রয়েছে, গয়ে ধয়ের জন্য বলেছি হত, গয়ে ধয়ের জন্য বলেছি হত, তাহলে এটা বিদহ। বিদহ যুক্ত, এটা হচ্ছে বিদগ্ধ, কারণ গয়ে ধয়ের জন্য এটা হচ্ছে হত, বয়ে হস্যই দ গয়ে ধয়ে বিদগ্ধ। যদি বলা হয় যে প্রবুদ্ধ ভারত, প্রবুদ্ধ পয়রা ফলা বয়ে হস্য দয়ে ধ, দয়ে ধয়ের জন্য কি বলেছি? ধত, তার মানে ধ যুক্ত ত, এটা হয়ে গেল দয়ে ধয়ের জন্য। কাজেই পয়রা ফলা বয়ে হস্যটা যেরকম আছে সেরকম বসে গেল, প্রবুদ্ধ যুক্ত ত, প্রবুদ্ধ। এভাবে আমরা এটাকে ভাঙবো, এটাই বলা রয়েছে এখানে। গয়ে ধয়ের জন্য হত, দয়ে ধয়ের জন্য ধত এবং বয়ে ধয়ের জন্য ভত। তারপরে দেখো এখানে যে শব্দগুলো রয়েছে একটু বেশি জটিল। কি জটিল? শর্তটা অনেক বিস্তৃত। এখানেও কিন্তু প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। প্রথম বর্ণ মানে ত, ত সব প্রথম বর্ণ বর্গের, দ তৃতীয় বর্ণ। প্রথম বর্ণটি বা তৃতীয় বর্ণটি এখানে কিন্তু তৃতীয় বর্ণই রয়ে গেছে, বেসিক্যালি প্রথম বর্ণটি তৃতীয় বর্ণ রয়ে গেছে, কিন্তু
ডান দিকে কারা রয়েছে? ভ্যারাইটি, স্বরবর্ণ, বর্গের তৃতীয় বর্ণ, বর্গের চতুর্থ বর্ণ, বর্গের তারপরে রয়েছে অন্তস্থ জ, র, ব। এই শর্তটা এই শব্দগুলোর মধ্যে বেশি, যেটা বামনদেবের বইয়েতে 2 নম্বর নিয়ম। সেটা এত বেশি, এত এত বেশি সেটার মধ্যে বিস্তৃত, যেটা এত বেশি, এতটা বিস্তৃত এই সূত্রটি, যেটাকে আমি 2 নম্বরে রাখিনি। বামনদেবে যেটা রয়েছে 2 নম্বরে, আমরা বলছি যে এখানেও কিন্তু প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, কিন্তু শর্ত কি কি? স্বরবর্ণ থাকতে পারে, বর্গের তৃতীয় বর্ণ থাকতে পারে, চতুর্থ বর্ণ থাকতে পারে, অন্তস্থ জ থাকতে পারে, র থাকতে পারে, অনেকটা বড় শর্ত। সেই জন্য বলা হয়েছে স্বরবর্ণ গ, ঘ, দ, ধ, ব, ভ, র, ল, ব এরা পরে থাকলে পূর্ব পদের শেষে তয়ের বা দয়ের স্থানে দ হয়। তাই দেখাচ্ছে সদ্ধর্ম দন্তস্ব দয়ে ধয়ে ময়ের, বিদ্যুৎ বেগ দয়ে বয়ে একার গয়ে একার বিদ্যুৎ বেগে, সদ্ভাব দন্তস্ব দয়ে ভয়ে আকার ব, হস্য দয়ে জফলা ওকার বর্গীয় দয়ে জফলা ওকার গ, উদ্যোগ। তো দ থাকলে দই থাকবে, কিন্তু ত থাকলে দ হয়ে যাবে। তারপরে চলে আসি আমরা, এই শব্দগুলোকে খেয়াল করলে দেখবে বেশ কিছুটা কঠিন মনে হবে, কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার পর কঠিন মনে হবে না। বাঁদিকে ম, এটা ফিক্সড সব শব্দগুলোর ক্ষেত্রে, বাঁদিকে ম এটা ফিক্সড। ডান দিকে কি? ডান দিকে চ থেকে ম পর্যন্ত যে কেউ, অর্থাৎ মোট 20টা বর্ণকে আমরা এখানে খুঁজে পেতে পারি কোনো কোনো নিয়ম, কোনো কোনো ক্ষেত্রে চ থেকে ম পর্যন্ত যে কেউ থাকতে পারে। কখনো চ আছে, বর্গীয় জ আছে, ত, দ, ধ, দন্ত ন, প। চ থেকে ম মানে মোট 20 জনের মধ্যে যেই থাকবে, যে থাকবে সে তার পঞ্চম ভাইকে মানে 5 নম্বর ভাইকে পাঠিয়ে দেবে ময়ের জায়গায়। যদি চ থাকে তো চ তার পঞ্চম ভাইকে চ, ছ, জ, ঝ, ইয়কে ময়ের জায়গায় বসিয়ে দেবে। সন্ধিতে সবসময় নতুন বর্ণটি যোগের বাঁদিকের জায়গা দখল করবে। এই চ কি করছে? তার পঞ্চম ভাইকে ইয়, তার পঞ্চম বর্ণ ইয়, তাকে এখানে এসে বসতে বলবে। তাহলে দন্তস্ব ইয়ে চয়ে অন্তস্থ সঞ্চয়, তাই হয়েছে সঞ্জয়। বর্গীয় জ আছে, বর্গীয় জ যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণকে অবশ্যই ইয়, কারণ চ আর বর্গীয় জ তো একই বর্গে আছে, ও ইয়কে পাঠিয়েছে এখানে। দন্তস্ব ইয়ে বর্গীয় জ অন্তস্থ সঞ্জয়। শান্তি, ত কোন বর্গে আছে? ত যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণকে দন্তন্য, তাহলে ত সবসময় দন্তন্যকে বলছে এখানে গিয়ে যেতে, তালবস্য আকার দন্তন্য তয়স্য শান্তি। সন্দেশ, দ যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণকে অবশ্যই দন্তন্য, দন্তস্ব দন্তন্যয় দয়েকা তালবস্য সন্দেশ। তাহলে সন্ধান, সন্ন্যাসী, সম্বন্ধ, বসুন্ধরা, কিন্তু এই শব্দগুলো সবই এই ফ্যাক্টরে কাজ করে। এই গ্রামাটিক্যাল ফ্যাক্টরটা এখানে কাজ করছে। কি ফ্যাক্টর কাজ করছে? ডান দিকে যে বর্ণটি আছে সেই বর্ণটির পঞ্চম বর্ণ যেটা, সেটা এই ময়ের জায়গায় এসে দখল করেছে। অনেক শব্দ বই খুললে এখান থেকে পাওয়া যাবে, কমপক্ষে 50, 60, 70টা শব্দ এই ক্যাটাগরিতে আছে, এই ফ্যামিলিতে আছে, যাদের মধ্যে সাদৃশ্য হচ্ছে তারা সবাই একই ফর্মে গঠিত হয়েছে। কি সেই ফর্ম? ডান দিকের বর্ণটি যে বর্ণে আছে, যে বর্গের বর্ণ, সেই বর্গের পঞ্চম বর্ণটি এই ময়ের জায়গায় এসে দখল করেছে। দন্তস্ব দন্তন্যয় ধয় আকার দন্তন্য, কারণ ধ যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য, দন্তন্য যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য নিজেই, কাজে এখানে একটা দন্তন্য পুনরায় হয়েছে। ব যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ ম নিজেই, কাজে সেই মটা এখানে রয়েই গেল, দন্তস্ব ময়ে বয় দন্তন্যয় ধয়। এবারে সূত্রটা কি বলা হয়েছে? আমি যেটা বলে বোঝালাম, এই শব্দগুলোকে দেখে, এই শব্দগুলো যে কথা বলছে, এই শব্দগুলোর মধ্যে যে ফ্যাক্টর আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে চ থেকে ম পর্যন্ত যে কোনো একটি বর্ণ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময়ের স্থানে পরবর্তী বর্গীয় বর্ণটির পঞ্চম বর্ণ হয়। তো যেটা এখানে লেখা রয়েছে সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি।
তারপরে দেখো কঠিন একটা শব্দ হচ্ছে রাজ্ঞী এবং যোগ্য। বলা হচ্ছে যে যদি কখনো চ বা বর্গীয় জয়ের পরে দন্তন্য থাকে, চয়ের প্রসঙ্গটা আমি আসছি না, কেটে দিচ্ছি পুরো। বর্গীয় জয়ের পর দন্তন্য থাকলে দন্তন্বয়ের স্থানে ইয় হয়। বর্গীয় জয়ের পর দন্তন্য আছে, দন্তন্বয়ের স্থানে ইয় যদি হয়, শুধু দন্তন্বয়ের স্থানে ইয়, তাহলে কি হবে? রয়ে আকার, বর্গীয় জ আর ইয় আর দীর্ঘই। ইয় দীর্ঘটা দীর্ঘের মতো থেকেই যাবে, শুধু দন্তন্বয়ের জায়গায় ইয় হবে। তাহলে কি হবে? অন্তস্থ জ, বর্গীয় জ আর ইয়, যোগ্য। এই বর্গীয় জয় ইয় এর মধ্যে একটা যুক্ত ব্যঞ্জন আমাদের বাংলা ভাষাতে আছে, যেটাকে আমরা এভাবে লিখে থাকি। বর্গীয় জয় ইয় এ দীর্ঘই, বর্গীয় জয় ইয় এর জন্য একটা যুক্ত ব্যঞ্জন বাংলা ভাষাতে আছে, যেটাকে আমরা এভাবে লিখে থাকি। বিজ্ঞান, জ্ঞাত, জ্ঞেয়, অজ্ঞেয়, অজ্ঞাত, জ্ঞা সংক্রান্ত, রাজ্ঞী, সম্রাজ্ঞী, বর্গীয় জয় ইয় এ যোগ্য। তাহলে এই যে এটা বর্গীয় জয় ইয় এ হবে, ইয় এ বর্গীয় জয় নয়, ইয় এ বর্গীয় জয় হলে আমাদের এই লেজটা একটু বেরিয়ে থাকবে, যেহেতু আগে বর্গীয় ইয় পরে বর্গীয় জ, আর বর্গীয় জয় ইয় হলে আর লেজ বেরিয়ে থাকবে না। তাহলে বর্গীয় জয় ইয় এ, দন্তন্বয়ের জায়গায় ইয়, বর্ণের সিকোয়েন্সটা হচ্ছে আগে বর্গীয় জ পরে ইয়, আগে বর্গীয় জ পরে ইয়, বর্গীয় জ ইয় এ। তার রূপটা হচ্ছে এরকম। তাহলে কি বললাম? বর্গীয় জয়ের পরে দন্তন্য থাকলে দন্তন্বয়ের স্থানে ইয় হয়। এইখানে এসে দেখছি যে ডান দিকের জায়গায় নতুন বর্ণটি দখল করলো। এতক্ষণ দেখে এলাম যে বাঁ দিকের জায়গায় নতুন বর্ণটি যায়, এখানে এসে দেখছি যে নতুন বর্ণটি ডান দিকের জায়গায় গেছে। এবার চয়ের প্রসঙ্গে আসি। চটাকে কেন তখন বাদ দিলাম? বই খুললে একটা উদাহরণ পাবো, যাচ যুক্ত না যাচা, এই এক্সাম্পলটা পাওয়া যায়, সেই জন্য চয়ের প্রসঙ্গটা এসে গেছে। কি পাওয়া যায়? যাচ, অন্তস্থয় জয়াকার, চয়ে হসন্ত, যাচ যুক্ত না। তো দন্তন্বয়ের স্থানে যদি ইয় হয় তাহলে কি হবে? অন্তস্থয় জয়াকার, চয়ে ইয়ে আকার, যাচা, এখানে ইয় হবে। এই শব্দটি খুব প্রচলিত নয় বলে চয়ের প্রসঙ্গটা বাদ দিতে পারা যায়। রাজ্ঞী, যোগ্য, এই শব্দ দুটি এখানে কিন্তু খুব ভালো শব্দ, আন্দাজে অসম্ভব এই শব্দ দুটো সন্ধি বিচ্ছেদ করা। তারপর আমরা চলে আসি, দেখো দংশন, প্রশংসা, বৃংহন মানে হচ্ছে কি? হাতির ডাক, বৃংহন। তালব্যস্ব, দন্তস্ব, হ, এই যে উষ্ম ব্যঞ্জনগুলো যদি যোগের ডান দিকে থাকে তাহলে দন্তন্য স্থানে কিন্তু অনুসার হতে পারে। দেখো দন্তন্য নিজে একটা নাসিক্য ব্যঞ্জন, অনুসারও নাসিক্য ব্যঞ্জন, তাই তালব্যস্ব বা মূর্ধন্যস্ব বা দন্তস্ব বা হ, এই যে উষ্ম ব্যঞ্জনগুলো ডান দিকে থাকলে এখানে দন্তন্বয়ের জায়গায় কি হতে পারে? অনুসার হয়ে যেতে পারে, কারণ দন্তন্য নিজে একটা নাসিক্য, অনুসারও নিজে কিন্তু একটা নাসিক্য ব্যঞ্জনে পরিণত হয়ে গেছে। তাই এখানে মধ্যন্যস্ব দিয়ে বাংলায় উদাহরণ তেমন নেই, তাই আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি ইন্টেনশনালি এক একটা শব্দকে নিয়ে এসেছি, তালব্যস্ব দিয়ে একটা, দন্তস্ব দিয়ে একটা, হ দিয়ে একটা। কি হয়েছে? পূর্ববর্তী দন্তন্বয়ের জায়গায় অনুসার হয়েছে। বেশ, নেক্সট আমরা কতগুলো নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি দেখব, যেখানে নিয়মগুলোকে ধরা হয় না, সেগুলোই হচ্ছে নিপাতন। এবার নিয়মগুলো কি, নিয়ম ধরা হলো না, সেটা আলোচনা করে দিই। দেখো দন্তস্ব তৈরি হয়েছে এখানে, ব্যঞ্জন সন্ধিতে কখনো দন্তস্ব হয় না, দন্তস্ব হয় বিসর্গ সন্ধিতে, নিপাতন। দুলোক শব্দতে এখানে কি পাচ্ছি? নতুন বর্ণ জ ফলা, জ ফলা কখনো ব্যঞ্জন সন্ধিতে হয় না, হয় স্বর সন্ধিতে। আশ্চর্যতে কি পাচ্ছি? তালব্যস্ব, তালব্যস্ব কখনো ব্যঞ্জন সন্ধিতে হয় না, হয় বিসর্গ সন্ধিতে, এখানে কিন্তু ব্যঞ্জন সন্ধিতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি, দন্তস্ব, কিসে বললাম? হয় বিসর্গ সন্ধিতে, হয়ে গেছে কি? ব্যঞ্জন সন্ধিতে, তাই নিপাতন এক ঘরে করে দিয়েছি আমরা। গোষ্পদ, মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্ব কোথায় তৈরি হয়? অবশ্যই বিসর্গ সন্ধিতে হয়, ব্যঞ্জন সন্ধিতে হয় না, কিন্তু এখানে হয়েছে। সিংহ, হিংস যুক্ত অ, হিংস মানে হচ্ছে হিংসা, তো হিংসা থেকে সিংহ এসেছে, হিংস যুক্ত অ, এখানে আমরা কি পেয়েছি? একেবারেই নতুন করে যে বর্ণটি পেয়েছি সেটা হচ্ছে সিংহ, এবং এটাকে এইভাবে কোনো শব্দই প্রায় গুচ্ছ নেই, একাকি এক একটা শব্দ, যেখানে কোনো গুচ্ছ খুঁজে পাচ্ছি না,
সেটা নিয়মের বাইরে, এখানে কোনো গুচ্ছ নেই, এই একা একটা এই ধরনের শব্দ তৈরি হয়েছে ধাতুকে কেন্দ্র করে। হিংস একটা ধাতু যা হিংসা শব্দের মূলে আছে। 1+10 আকার পেয়েছে, আকার তো আমরা স্বরসন্ধিতে পাই, দুটো অ মিলে দুটো আ মিলে এরকম ভাবে আকার পাই, কিন্তু এখানে আমরা আকার পেয়ে গেলাম, ব্যঞ্জন সন্ধিতে আকার পাওয়ার কথা নয়, পেয়ে গেলাম। মনীষা, মনাস যুক্ত ঈশা, এখানে আমরা কি পাচ্ছি, দীর্ঘ ইকার পাচ্ছি, যেটা আমাদের স্বরসন্ধিতে হওয়ার কথা। তো এই শব্দগুলো এছাড়াও আমরা কিন্তু বনস্পতি করতে পারি, বনযুক্ত পতি, বনস্পতি, এবং এই 8টা-10টা ব্যঞ্জন সন্ধি থেকে কিন্তু নিপাতন থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে নিপাতন গুলো আমরা বুঝতে পারলাম যে কোন নিয়ম মানেনি, কি না কেন মানেনি, এবং কোন যুক্তিতে এগুলো নিপাতন। ব্যঞ্জন সন্ধির ক্লাসটা এখানে শেষ হচ্ছে, এই পর্যন্তই। আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।